This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটালে উল্টো মাইক অনুষ্ঠানে আবারও আপনাদের সামনে আমি কৌশিক। আরজিকর ঘটনার আজকে তৃতীয় পর্ব। আরজিকরের যা ঘটে গেল সেই তৃতীয় পর্ব। বিগত দুটি পর্ব আপনাদের সামনে আমি আলোচনা করেছি, আপনাদের সামনে বলবার চেষ্টা করেছি যতটুকু আমি বা আমরা যতটুকু খুঁজে পেতে আপনাদের সামনে আনতে পেরেছি। আজকের তৃতীয় পর্ব মূলত লাশ কাটা ঘরে আজকের এই পর্যায়টা বা এই পর্বটার নাম। কারণ বিগত দুটি পর্যায়ে আমরা মূলত মিথ্যার বেশাতি এবং সেই মিথ্যা দিয়ে নির্বাচিত সরকারকে ফেলে দেবার একটা চেষ্টা এবং মিথ্যা দিয়ে সাজানো একটা আন্দোলন আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে মূলত এই তদন্ত হলো, পুলিশ প্রথম দিন থেকে তদন্ত করলেন, তারপর হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা হলো পুলিশকে দিয়ে, সেখানে অনেক বড় বড় লয়াররা সেখানে দাঁড়িয়ে পড়লেন, অনেক রাজনৈতিক দলের মদতে তারা দাঁড়ালেন, তারা সওয়াল জবাব করলেন। তারপর সেই তদন্ত চলে গেল কলকাতা পুলিশের থেকে সিবিআই এর হাতে। ঠিক কি হলো? কলকাতা পুলিশই বা কি করলো? পরবর্তীকালে সিবিআই এতদিন তো গেছে, তারা কি করলেন? কারণ কলকাতা পুলিশ সময় পেয়েছে মূলত 3 দিন। 3 দিনও পুরো সময় নয়। 9 তারিখ থেকে 12 তারিখ, 12 তারিখের পর এই তদন্ত প্রক্রিয়ার ভার কলকাতা পুলিশকে অর্পণ করে দিতে হয়েছিল মহামান্য হাইকোর্টের নির্দেশে সিবিআই এর কাছে। এটা বলার আগে একটুখানি আপনাদের কাছে বলে নেব কি কি ঘটনা ঘটেছিল। এটা আপনাদের জানা দরকার, না হলে এটার সঙ্গে ঠিক রিলেট করা যাবে না। গত 8 তারিখে তিলোত্তমা নিজের গাড়ি চেপে 8টা 10-এ নিজের বাড়ি থেকে বেরোন আরজিকরের উদ্দেশ্যে। তারপর আরজিকরে পৌঁছন। একজন ডাক্তারের যা কাজ থাকে, ইমার্জেন্সি ওয়ার্ড থেকে আরম্ভ করে ওপিডি থেকে শুরু করে সমস্ত কিছু তিনি সেগুলো কমপ্লিট করেন। কমপ্লিট করে তিনি রাত্রিবেলায় তার বন্ধুদের সঙ্গে নিয়ে, সতীর্থদের সঙ্গে নিয়ে তিনি জোম্যাটোতে খাবার অর্ডার দেন। তিনি সেমিনার রুমে গিয়ে বন্ধুদের সঙ্গে 12টা থেকে রাত 12টা থেকে 1টা পর্যন্ত সেই খাবার খান এবং নিজের মোবাইলে অলিম্পিকের জাভলিন থ্রো দেখছিলেন। দেখতে দেখতে, গল্প করতে করতে বন্ধুদের সঙ্গে খান। বাকি বন্ধুরা ফিরে আসেন এবং নির্যাতিতা রেস্ট নিতে সেমিনার রুমেরই একটি গদিতে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা প্রায় 9:30টায় তার এক বন্ধু সতীর্থ ডাক্তার সৌমিত্র রায় তাকে দেখতে না পেয়ে সেমিনার রুমে খুঁজতে গিয়ে দেখেন নির্যাতিতার নিথর দেহ পড়ে রয়েছে। তিনি তার আরো বন্ধুদের খবর দেন। তিনি ডিপার্টমেন্টাল হেড সহ আরো যারা সেখানে ছিলেন তাদের খবর দেন। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে, ডাক্তাররা সেখানে রয়েছেন। সেখানকারই একজন ডাক্তার নির্যাতিতাকে মৃত বলে ঘোষণা করেন, কারণ তখনই নির্যাতিতার চোখ আধবোঝা অবস্থায় রয়েছে, পিউপিল স্থির হয়ে গেছে, পয়েন্টেড এবং ডায়ালেটেড, অর্থাৎ প্রাণহীন দেহ উদ্ধার হয়। এবং আরজিকর হাসপাতালে যে পুলিশ ফাঁড়ি, সেই পুলিশ ফাঁড়ি থেকে খবর যায় টালা থানায়।
টালা থানা থেকে অফিসাররা এসে এই প্রক্রিয়া শুরু হয়। এরপরে প্রশাসনিক যা প্রক্রিয়া আছে সেগুলো, এর মধ্যেই খবর পান নির্যাতিতার বাবা মা। অ্যাসিস্ট্যান্ট সুপার শ্রীমতী সুচরিতা সরকার খবর দেন নির্যাতিতার বাড়িতে। 12টা 15 নাগাদ নির্যাতিতার বাবা মা এসে পৌঁছান আরজিকর হসপিটালে। পুলিশ তাদের সঙ্গে করে নিয়ে যান, সঙ্গে কিছু জুনিয়র ডাক্তারও ছিলেন, মেয়ের বন্ধুরা ছিলেন। তাদের নিয়ে যাওয়া হয় সেমিনার রুমে। সেমিনার রুমে নিয়ে গিয়ে মেয়েকে ওই অবস্থায় দেখেন, শোকে বিহ্বল হন। তারপর পোস্টমর্টম হয় আরজিকরেই। কিভাবে হয় আগের পর্বে আপনাদের বলেছি। তারপর পোস্টমর্টমের পর নির্যাতিতার দেহকে নিয়ে চলে যাওয়া হয় নির্যাতিতার বাড়িতে এবং সেখান থেকে দাহ করার জন্য, ক্রিমেট করার জন্য পানিহাটি শ্মশান। এবং পুরো তদন্ত প্রক্রিয়া দায়িত্ব নেন কলকাতার পুলিশ এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে সিট গঠন হয়। 9 তারিখেই সিট গঠন হয় এবং তদন্তভার গ্রহণ করে। প্রাথমিক তদন্ত পুলিশ করেন সকাল 10টায়। পরের দিন 10 তারিখ ডেকে পাঠানো হয় সঞ্জয় রায়কে। তার আগে পুলিশ ভিডিও ফুটেজ, ডিভিআর সমস্ত কিছু খতিয়ে দেখেন, সিসিটিভির ফুটেজগুলো খতিয়ে দেখেন এবং এই যে পোস্টমর্টেম হয়েছিল তার মধ্যে 4:20 থেকে 9 তারিখ 4:20 থেকে 4:40 সুরতহাল অর্থাৎ ইনকোয়েস্ট হয় শিয়ালদা কোর্টে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে। এবং এক্সপার্ট টিম, যে এক্সপার্ট টিমের কথা জুনিয়র ডাক্তাররা তাদের দাবিতে জানিয়েছিলেন, সেই 3জন ডাক্তারবাবুকে নিয়ে তৈরি হয় এক্সপার্ট টিম, যারা পিএম করেন 6টা 10 থেকে সন্ধ্যা 6টা 10 থেকে 7টা 10 পর্যন্ত আরজিকরেরই মর্গে ভিডিও রেকর্ডিং হয় পুরো ঘটনাটা, সুরতহাল এবং পোস্টমর্টম রিপোর্টের। সেখানেতে পরের দিন কলকাতা পুলিশ তদন্ত নেবে, বেশ কিছু তথ্য পান। সেই তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেন। তার বয়ান অনুযায়ী, তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে ডেকে পাঠিয়ে তার স্বীকারোক্তি নেন, তাকে জেরা করেন এবং জেরায় নিশ্চিত কিছু প্রমাণিত বা স্বীকারোক্তিতে এমন কিছু ছিল যার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরবর্তীকালে জুনিয়র ডাক্তাররা রেড়ে করে ওঠেন, রাজনৈতিক কেষ্টবিষ্টুরা বিরোধী দলের তারা রেড়ে করে ওঠেন, কর্পোরেট মাথা সেখানে বাটার লাগিয়ে দেন। ফলত পুলিশের হাতে যদি তদন্ত প্রক্রিয়ার ভার থাকে তাহলে পুলিশ তো পুলিশের মতোই করে নেবে, পুলিশ তো সরকারের পক্ষেই রায় দেবে তাদের ধারণা। সেই ধারণার বশবর্তী হয়ে কেউ খোঁড়াতে খোঁড়াতে, কেউ মাথা চুলকাতে চুলকাতে চলে যান কলকাতা হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে আবেদন জানান। মুখ্যমন্ত্রী কিন্তু তার আগেই বলে রেখেছিলেন যদি অন্য কোনো তদন্তকারী সংস্থা এর তদন্ত করতে চান তাহলে তিনি করতেই পারেন। সুতরাং রাজ্য সরকারের থেকে অপোজ করা হয়নি। তদন্ত ভার সওয়াল জবাবে তারা চাইলেন তার কাছে, সিবিআই এর কাছে। সিবিআই এর কাছে তদন্ত ভার চলে যায় 12 তারিখে। 12 তারিখ কলকাতা সম্মানীয় কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট তার রায়ে জানিয়ে দেন যে এই আরজিকর ঘটনার সমস্ত তদন্ত করবেন সিবিআই এবং পুলিশকে ডিরেকশন দেওয়া হয় যে সিবিআই কে সর্বতোভাবে সাহায্য করতে। কলকাতা পুলিশের হাত থেকে বেরিয়ে যায় তদন্ত প্রক্রিয়ার ভার এবং সঞ্জয় রায়কে হ্যান্ডওভার করে দেওয়া হয় সিবিআই এর কাছে। তারপর কি হয় সেটা বলবো, তার আগে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। পুলিশ অ্যারেস্ট করলো সঞ্জয় রায়কে। ডাক্তারদের ইচ্ছা অনুযায়ী, তাদের দাবি অনুযায়ী তদন্ত হলো, পোস্টমর্টেম হলো, ভিডিও রেকর্ডিং হলো, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হলো। পোস্টমর্টেম রিপোর্টে কজ অফ ডেথের জায়গায় লেখা রইল ডেথ ওয়াজ ডিউ টু দ্য এফেক্টস অফ ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন অ্যাসোসিয়েটেড উইথ স্মদারিং অ্যাজ নোটেড অ্যাবোভ। নেচার অফ ডেথের ক্ষেত্রে বলা হলো হোমিসাইডাল। আরো বলা হলো দেয়ার ইজ দ্য মেডিকেল এভিডেন্স অফ ফোর্সফুল পেনিট্রেশন অবলিক ইনসারশন ইন হার জেনিটালিয়া। বিভিন্ন স্যাম্পল কালেকশন হয়েছিল। নির্যাতিতার বেস্ট নিপিলের সোয়াব কালেকশন, নির্যাতিতার ভ্যাজাইনাল সোয়াব কালেকশন, নির্যাতিতার ঠোঁটের সোয়াব কালেকশন, সেখানে পড়ে থাকা চুলের অংশ, নির্যাতিতার নোকের মধ্যে কিছু টিস্যুস যেগুলো কালেক্ট করা হয়েছিল, সিল করা হয়েছিল, কলকাতা পুলিশ দিয়ে দিলেন সিবিআই এর হাতে। সিবিআই ফরেন্সিক ল্যাবেতে সেগুলো টেস্ট করতে পাঠালেন সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা সিএফএসএল, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবেতে মিলে গেল সঞ্জয়ের ডিএনএ প্রোফাইলিং, ভ্যাজাইনাল সোয়াব, বেস্ট নিপল সোয়াব, আঙুলের মধ্যে থেকে পাওয়া টিস্যুস এবং ক্রাইম সিনে পড়ে থাকা পিউবিক হেয়ার, তার অংশ মিলে গেল, তার ডিএনএর সঙ্গে প্রোফাইলিং এর সঙ্গে মিলে গেল। সঞ্জয়ের ডিএনএ প্রোফাইলিং এ ম্যাচ করে গেল ডিএনএ। সঞ্জয় রায়কে অ্যারেস্ট করার পর পুলিশ নিয়ে গিয়েছিল তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য পিজি হসপিটালে। সেখানে ডাক্তারবাবু তাকে পরীক্ষা করেন এবং তার শরীরে 5টা আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং বলা হয় যে এই 5টা আঘাতের চিহ্ন 24 ঘন্টার পুরনো এবং সম্ভবত এই আঘাতগুলো নির্যাতিতার থেকে পাওয়া আঘাত, অর্থাৎ নির্যাতিতা নিজেকে বাঁচাতে, নিজেকে প্রোটেক্ট করতে এই আঘাতগুলো করেছেন। এবং সঞ্জয় রায় সে তার সেক্সুয়ালি কোনো ইম্পর্টেন্সি নেই, অর্থাৎ সে যৌন সংসর্গে সক্ষম, মানে সে যৌন সংসর্গে লিপ্ত হতেই পারে। সিসিটিভি ফুটেজ কলকাতা টিভি দেখেছিলেন। 4:03 সেমিনার রুমে প্রবেশ করছেন সঞ্জয় রায়, বেরিয়ে আসছেন সঞ্জয় রায় 4:32। তফাৎ কোথায়? ঢোকবার সময় সঞ্জয় রায়ের গলায় একটা ব্লুটুথ নেক ব্যান্ড ছিল, কিন্তু যখন সঞ্জয় রায় বেরিয়ে আসছে তখন তার গলায় সেই ব্লুটুথ নেক ব্যান্ড নেই এবং সেই ব্লুটুথ নেক ব্যান্ড কিন্তু সিজার লিস্টে উদ্ধার হয়েছিল ক্রাইম সিন থেকে এবং সেই ব্লুটুথ ডিভাইস অটোমেটিক্যালি পেয়ার করে যাচ্ছে সঞ্জয়ের মোবাইলের সঙ্গে, অর্থাৎ সেটা প্রিপেয়ার কন্ডিশনে ছিল। আপনারা সবাই জানেন আমাদের কাছে ব্লুটুথ ডিভাইস আমরা যে ইউজ করি সেটা বার্ড হতে পারে বা নেক ব্যান্ড হতে পারে, সেটা একবার যদি আপনারা আপনাদের মোবাইলের সঙ্গে কানেক্ট করেন তাহলে পরবর্তী সময়ে আর ব্লুটুথ খুলে সার্চ করে কানেক্ট করতে হয় না। ব্লুটুথ ডিভাইস অন করা আর মোবাইলের ব্লুটুথ অন করলেই সেটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যায়, যেটা পুলিশ পেয়েছিল তার ব্লুটুথ নেক ব্যান্ড ক্রাইম সিন থেকে এবং সেটা সঞ্জয়ের মোবাইল যে সিজ হয়েছিল তার সঙ্গে পেয়ার। এরপরেও প্রচুর কথা হয়েছে। সঞ্জয়ের সিসিটিভির
গতিবিধি ছাড়াও সঞ্জয়ের মোবাইলের টাওয়ার লোকেশন, সেই টাওয়ার লোকেশন বলে দিয়েছে সঞ্জয় 8 তারিখ থেকে 9 তারিখ কখন কোথায় কোন টাওয়ারের আন্ডারে সঞ্জয় ছিল, এবং সেটা প্রমাণ হয়েছে যে আর.জি. কর হসপিটালে সঞ্জয়ের উপস্থিতি। আস্তে আস্তে সরে যাচ্ছে 150 গ্রাম বীর্যের গল্প, বহু ধর্ষক তত্ত্ব, আর মিথ্যে খুঁজে পাচ্ছেন না ডাক্তারবাবুরা। এবার আন্দোলনকে অন্যদিকে নিয়ে যেতে হবে, তার অন্য ছক ভাবছেন, কিন্তু এগুলো তো প্রকাশ্যে আসছে। হই হই করে বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই, বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। হই হই করে বলা হলো পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। হই হই করে বলা হলো নবান্ন দখল হবে। বাংলায় অরাজকতা চলছে, একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য এই আন্দোলন তৈরি করে বাংলার সরকারকে বিব্রত করা, বাংলার সরকারকে কুৎসা করার একটা পন্থা তৈরি করলেন এই জুনিয়র ডাক্তাররা। তারা বাংলার প্রশাসনের উপর ভরসা করলেন না, তারা আইন আদালত করে ডেকে নিয়ে এলেন সিবিআই কে। কি পেলেন সিবিআই? নতুন করে সিবিআই কি পেলেন? অনেক দাবি উঠল যে দেখতে হবে যে পোস্টমর্টেম ঠিক হয়েছে কিনা, পোস্টমর্টেম ঠিক হয়েছে কিনা, সেই পোস্টমর্টেম ঠিক হয়েছে কিনা দেখার জন্য সমস্ত কিছু সিবিআই এর অনুরোধে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস মেডিকো লিগালের মতামতের জন্য অনেকগুলো প্রতিষ্ঠানকে নিয়ে, তার মধ্যে এইমস আছে, তার মধ্যে রামমোহন লোহিয়া হসপিটাল আছেন, তার মধ্যে সফদরজং হসপিটালের রয়েছেন, এবং এইমস এর ফরেন্সিক মেডিসিনের প্রধান ডক্টর আদর্শ কুমার তার চেয়ারম্যান, তারা একটি অন্তর্বর্তীকালীন রিপোর্ট দিলেন। সেই অন্তর্বর্তীকালীন রিপোর্ট পোস্টমর্টেমের কজ অফ ডেথের সঙ্গে হুবহু মিলে গেল। সিবিআই যে ফরেন্সিক টিম তৈরি করলেন, সেই টিমের সঙ্গে কলকাতা পুলিশের ফরেন্সিক রিপোর্ট, কলকাতা পুলিশের পোস্টমর্টেম রিপোর্ট, যে পোস্টমর্টেম রিপোর্ট কলকাতা পুলিশ তুলে দিয়েছিলেন সিবিআই এর হাতে, তার সঙ্গে হুবহু মিলে গেল মৃত্যুর কারণ বল প্রয়োগে শ্বাসরোধ, asphyxia as a combined effect of throttling of manual strangulation। মিলে গেল। এবং যেখানে যেখানে আর.জি. কর মেডিকেল কলেজের এক্সপার্টরা, যারা আর.জি. কর মেডিকেল কলেজের এক্সপার্টরা পোস্টমর্টেম করবার সময় যে যে পার্টগুলো পেয়েছিলেন, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্টের সময় যে যে ইনজুরির কথাগুলো উঠে এসেছিল, সেই ইনজুরির সঙ্গে পোস্টমর্টেমের ভিডিওগ্রাফি এবং ইনকোয়েস্টের ভিডিওগ্রাফি যারা দেখলেন তারা বলে দিলেন যে হাইমেনে আঘাত দেখতে পাওয়া গেছে। স্তনবিন্দুতে লালার উপস্থিতিতে যে ডিএনএ প্রোফাইলিং, সেই ডিএনএ প্রোফাইলিং সঞ্জয়ের ডিএনএ প্রোফাইলের সঙ্গে ম্যাচ হয়েছে। আরো অনেক কিছু তারা পেলেন। তার আগে টোটাল ভিডিওগ্রাফি, যে ভিডিও রেকর্ড করা হয়েছিল সুরত হল অর্থাৎ ইনকোয়েস্ট এবং অটোপসি পোস্টমর্টেমের সময়, সেটা খতিয়ে দেখেন ফরেনসিক বিশেষজ্ঞর আরেকটি দল কল্যাণী এইমসের। তারা দেখে বলেন যে ভিডিওগ্রাফির সঙ্গে ময়না তদন্তের রিপোর্ট সুসামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এরা পারবে না, কলকাতা পুলিশ চেপে যাবে, প্রমাণ লোপাট করবে, বাঁচাবার চেষ্টা করবে। সেই গল্প, সেই স্লোগান, পুলিশ তোমার কিসে ভয়, ধর্ষক তোমার কে হয়, পুরোটাই সাজানো, পুরোটাই তৈরি করা। ফাইনাল তদন্ত চলছে, তার মধ্যে একটি চার্জশিট, অন্তর্বর্তীকালীন চার্জশিট পেশ করেছেন পুলিশ, সিবিআই শিয়ালদা কোর্টেতে। সেখানে কি থাকছে একবার দেখে নিন। সেখানে যেটা পাওয়া যাচ্ছে, সেই চার্জশিটে সিবিআই কি বলছেন? সিবিআই বলছেন সেই চার্জশিটে যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে, সঞ্জয় রায়ের বিরুদ্ধে যা প্রমাণ রয়েছে তার সারসংক্ষেপ হচ্ছে, ঘটনাস্থলে রাতের উপস্থিতি সিসিটিভি ফুটেজ দ্বারা প্রমাণিত। এটা সিবিআই তার চার্জশিট লিখছেন। এই সিসিটিভি ফুটেজ নিয়েছিলেন কলকাতা পুলিশ। আর.জি. কর হসপিটালে তার উপস্থিতি প্রমাণিত, সেটা মোবাইল লোকেশনের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজে। প্রমাণ সামনে এনেছেন কে? কলকাতা পুলিশ। তার ডিএনএ নির্যাতিতার দেহে পাওয়া গেছে।
তার ডিএনএ স্যাম্পেলিং, তার ভ্যাজাইনাল সোয়াব স্যাম্পেলিং, স্তনবৃন্ত থেকে সোয়াব স্যাম্পেলিং, ঠোঁট থেকে সোয়াব স্যাম্পেলিং, ক্রাইম সিন থেকে পিউবিক হেয়ার, ব্লুটুথ ডিভাইস, সঞ্জয়ের মোবাইল ফোন, সঞ্জয়কে অ্যারেস্ট করেছিলেন কে? কলকাতা পুলিশ। অভিযুক্তর জিন্স এবং জুতো যেটা সিজ করেছিল কলকাতা পুলিশ, সেখানে নির্যাতিতার ব্লাড স্টিং পাওয়া গেছে, রক্তের নমুনা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছোট চুল অর্থাৎ পিউবিক হেয়ার অভিযুক্তর সঙ্গে মেলে অ্যাজ পার ডিএনএ প্রোফাইলিং। ঘটনাস্থল থেকে যে ব্লুটুথ ডিভাইস ইউজ হয়েছে পাওয়া গেছে, সেই ব্লুটুথ অভিযুক্তর মোবাইলের সঙ্গে প্রিপেয়ার্ড অর্থাৎ আগে থেকেই সেটা পেয়ারিং ছিল। অভিযুক্তর শরীরে যে 5টি ক্ষত, যেটা কলকাতা পুলিশ সঞ্জয়ের মেডিকেল এক্সামিনেশন করার জন্য পিজি হসপিটালে নিয়ে গিয়েছিলেন, সেখানকার ডক্টর সোরেন তার রিটিন তিনি লিখিতভাবে যেটা জানিয়েছিলেন সঞ্জয়ের সম্বন্ধে, যে ক্ষতগুলো রয়েছে ডাক্তারি পরীক্ষা অনুযায়ী তা নির্যাতিতার মৃত্যুর সময়ের। এই আঘাতগুলি নির্যাতিতার প্রতিরোধ বা প্রত্যাঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এই দানব, এই পশু যখন নির্যাতিতার উপর ঝাঁপিয়ে পড়েছে, নির্যাতিতা নিজেকে বাঁচানোর জন্য যে হাত পা ছুঁড়েছেন, আটকাবার চেষ্টা করেছেন, রেজিস্ট করবার চেষ্টা করেছেন, তার চিহ্ন হচ্ছে সঞ্জয়ের গায়ের এই 5টি ক্ষত। মেডিকেল রিপোর্ট অনুযায়ী অভিযুক্ত যৌন সংসর্গে কোনো সমস্যা জানা যায়নি, অর্থাৎ ডক্টর সোরেন বলেছিলেন যে সঞ্জয়ের কোনো সেক্সুয়াল ইম্পোটেন্সি নেই, সে যৌনভাবে সে সক্ষম, যৌন মিলনে সে সক্ষম। নির্যাতিতার আন্ডারগার্মেন্টসে কিছু তথ্য পাওয়া গেছে, সেটা বললাম না এখানে, আর ভাষাগত কারণে সেটা বললাম না। সুতরাং এই সমস্ত প্রমাণের ভিত্তিতে সঞ্জয় রায় অভিযুক্ত বলে প্রাথমিক যে চার্জশিট সিবিআই পেশ করেছেন তাতে লেখা রয়েছে। আমি চার্জশিটের বাংলা তর্জমা আপনাদের সামনে করে শোনালাম শেষের পাঠটুকু। তাহলে লাশ কাটা ঘরের পর সেখানে তো দেখলেন লাশ কাটা ঘরে কি উঠে এলো, জুনিয়র ডাক্তারদের কেমন মিথ্যাচার। আর আজ এখানে দেখলেন কলকাতা পুলিশ, যারা নাকি প্রমাণ লোপাটে ব্যস্ত ছিল, যারা নাকি তদন্ত প্রক্রিয়াকে নষ্ট করে দেবার জন্য তৈরি ছিলেন, এই সরকার নাকি এই ধরনের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছেন করে সরকারকে মেলাইন করবার একটা চেষ্টা চলছিল। আজকে সেই প্রশাসন, সেই বাংলার প্রশাসন, বাংলার সরকারি প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আজকে সঠিকভাবেই যে কাজ করেছিলেন, আজকে সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। কারণ মিথ্যে যা রটানো হয়েছে বা এখনো যা রটানো চলছে, এগুলো নিয়ে পরবর্তীকালে আসবো। এখনো যা রটানো চলছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বাংলার সরকারকে কালিমালিপ্ত করা হচ্ছে। আজকে আপনাদের কাছে এই প্রমাণ তুলে ধরলাম। দর্শক বন্ধুরা যারা দেখলেন তারা নিশ্চিতভাবে ভাববেন, এবং যা প্রামাণ্য বিষয় আপনাদের কাছে দিয়ে দিলাম সেগুলো নিয়ে নিশ্চিত সত্যি মিথ্যে তফাৎটুকু আপনারা করতে পারবেন। এবং বাংলার মানুষও নিশ্চিতভাবে, আমি বিশ্বাস করি বাংলার মানুষ অনেক বেশি মেধা সম্পন্ন, বাংলার মানুষ সত্য মিথ্যাকে আলাদা করতে পারে। কিন্তু মিথ্যার একটা ঘোরে, মিথ্যার একটা প্রবল চাপে হয়তো 10 চক্রে ভগবান ভূত হতে পারেন, কিন্তু ভগবান ভগবানের জায়গায় থাকেন, মানুষ মানুষের জায়গায় আছেন, মানুষই ভগবান। সুতরাং তারা বিচার করবেন। এই কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।